সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো সবাই, দেখো আজকে আমরা 13 নম্বর পৃষ্ঠায় এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে 3টা, আর 14 নম্বর পৃষ্ঠায় আমাদের এখানে 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। তো আজকে আমরা এই পর্বে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই যে সৃজনশীল প্রশ্ন এই 2টা জিনিসের সমাধান করব। তো দেখো বলা হয়েছে যে শেয়ার বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কি প্রদান করা হয়। তারপর বলা হয়েছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, মুক্তবাজার ব্যবস্থাপনা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কিভাবে অর্থায়ন করতে হয়। তো চলো প্রথমে আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেখে আসি। তো সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে প্রথম যেটা ছিল শেয়ার বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে কি প্রদান করা হয়। তো দেখো এখানে শেয়ার বিনিময়ে বিনিয়োগকারীকে নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করা হয়, এটা কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর আসি 2 নম্বর প্রশ্ন, বলা আছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো জনকল্যাণ বা সমাজ কল্যাণ, যেটাই বলি না কেন সেটাই, ঠিক আছে। এরপরে আসি, বলা হয়েছে মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কিভাবে গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয়। দেখো মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান বিবেচনা করে পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত ও বিক্রয় করা লাভজনক, পাশাপাশি বিশ্বের কোন মূলধনী বাজার কি প্রকৃতির কোথা থেকে তহবিল সংগ্রহ করা বেশি লাভজনক প্রভৃতি বিষয়ে আলোচনা বা বিবেচনা রাখতে হয়, প্রভৃতি বিষয়ে আমাদের জ্ঞান রাখতে হয়, ঠিক আছে। আশা করি আমাদের 3টা যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং লিখে নিতে পেরেছো। এবার আসে আমাদের সৃজনশীল নাম্বার 1। দেখো এই যে সৃজনশীল নাম্বার, এটা হলো আমাদের উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। বলা হয়েছে 2012 সালে আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন এখানে ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর হিসেবে আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল বাণিজ্য ঘাটতি কি। তো আমরা দেখিনি বাণিজ্য ঘাটতি কি। দেখো বলা হয়েছে রপ্তানি থেকে আমদানি বেশি হলে যে ঘাটতি দেখা যায় সেটিকে বলা হয় বাণিজ্য ঘাটতি। এরপরে দেখো বলা হয়েছে সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে। তো দেখো এখানে দেওয়া হয়েছে সরকার নিজ দেশের সার্বিক উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকে। একটি দেশের রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, সামাজিক অবকাঠামো প্রভৃতি উন্নয়নে সরকার অনেক অর্থ ব্যয় করে। এই ব্যয়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বা সমাজ কল্যাণ। এর মাধ্যমে সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে। এবার দেখো আমাদের গ নম্বর বলা হয়েছে AK এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক জনাব সোহেল সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায়। তো AK এন্টারপ্রাইজের এই যে একজন ব্যবস্থাপক, তার যে কার্যক্রম এখানে দেওয়া রয়েছে এটা দেখে তোমাদেরকে এখন কাজ বুঝতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে উদ্দীপকে AK এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়। সাধারণত কোনো প্রতিষ্ঠান অর্থ সংস্থানের ক্ষেত্রে মালিকের নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ প্রভৃতিকে উৎস হিসেবে ব্যবহার করে থাকে। উদ্দীপকে জনাব সোহান সবুজ ব্যাংক বন্ধু শরীফুল ইসলাম ও মামাতো বোন ফারজানার কাছ থেকে ঋণ নিয়েছে। তার এই গৃহীত তহবিল দিয়ে তিনি বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন ও অফিস ভাড়া প্রদান করেছেন। এছাড়া নতুন মেশিন কিনতে তিনি উক্ত তহবিল ব্যবহার করেছেন। AK এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রম ব্যবসায় অর্থায়নের সাথে মিলে যায়, তাই বলা যায় জনাব সোহানের কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। এবার দেখো বলা হচ্ছে সর্বশেষ জনাব সোহানের কোন নীতি ঠিক মতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতো না বলে মনে করো। তো দেখি, দেখো বলা হয়েছে জনাব সোহানের উপযুক্ততার নীতিটি ঠিক মতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে আমি মনে করি। এই নীতি অনুযায়ী স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়। চলতি মূলধনের পরিমাণ কম বলে এর উৎসের খরচ কম। এই মূলধন দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হলে সুদ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে। উদ্দীপকে জনাব সোহান সবুজ ব্যাংক থেকে 8 লক্ষ টাকা 5 বছরের জন্য ঋণ নিয়েছে। ব্যাংকের সুদের পরিমাণ বা সুদের হার 15%। এছাড়া 2 লক্ষ টাকা তার বন্ধু শরীফুল ইসলাম এবং মামাতো বোন ফারজানার কাছ থেকে সংগ্রহ করেছেন। তিনি সংগৃহীত মূলধনের 7 লাখ টাকা চলতি ব্যয় যেমন বিদ্যুৎ বিল, বেতন ও ভাড়া প্রদানে ব্যয় করেন, যা তার স্বল্পমেয়াদী
উৎস থেকে সংগ্রহ করা ছিল। অন্যদিকে তিনি তার মোট মূলধনের 8 লক্ষ টাকায় দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করেন, যেখানে তার নতুন মেশিন কিনতে স্থায়ী ব্যয় হয় বা ব্যয় মাত্র 3 লাখ টাকা। মানে স্থায়ী ব্যয় বলতে আমাদের মেশিন কিনে সবকিছু ঠিকঠাক করতে। দেখো, উদ্দীপকের উপযুক্ততা নীতি আলোকে জনাব সোহানের সিদ্ধান্ত সঠিক হয়নি। তিনি যদি স্থায়ী ব্যয়ের অর্থ দীর্ঘমেয়াদী উৎস এবং চলতি ব্যয়ের অর্থ স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতেন, তাহলে দীর্ঘমেয়াদী তহবিলের সুদের পরিমাণ কম হতো। অর্থাৎ প্রয়োজনে বেশি অর্থ দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করায় তাকে বেশি সুদ দিতে হয়েছে। তাই বলা যায় উপযুক্ততা নীতি না মানায় জনাব সোহান ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা কিন্তু আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা আমরা খেয়াল করব এবং এটারও প্রশ্ন উত্তরটা আমরা দেখে নিব। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তোমরা সবাই খেয়াল করো। এখন বলা আছে অর্থায়ন কি। তো দেখো, তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বলা হয় অর্থায়ন। এরপর বলা হয়েছে একজন ব্যবসায়ীর কোন ধরনের জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে, ব্যাখ্যা করো। তো দেখো, এখানে দিয়েছি একজন কর্মচারীর অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে। অর্থাৎ ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কি পরিমাণ তহবিল স্বল্প মূল্যে সংগ্রহ করা যাবে সে বিষয়ে জ্ঞান দান করে। ফলে সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করা সম্ভব হয়। এবার দেখো, বলা হয়েছে ক প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে। দেখো, এটা হলো ক প্রতিষ্ঠান, মিনিপ্যাক শ্যাম্পু এবং মালিক একাই, মানে এক মালিকানা যেটা বলি। তো দেখো, ক প্রতিষ্ঠানটি এক মালিকানা ব্যবসায়ী হওয়ায় এর মালিক তার নিজস্ব তহবিল থেকে ব্যবসায় অর্থায়ন করতে পারে। এক মালিকানা ব্যবসায় লাভ ক্ষতি দাবিদার একজন মাত্র ব্যক্তি। এ ধরনের ব্যবসায় স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনেরই প্রয়োজন হয়। এক্ষেত্রে মালিক তার নিজস্ব তহবিলের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নানা উৎস থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করতে পারেন। উদ্দীপকে ক প্রতিষ্ঠানটি একটি এক মালিকানা প্রতিষ্ঠান। এক্ষেত্রে মালিক নিজস্ব তহবিল অপর্যাপ্ত হলে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিতে পারে বা ঋণ নেয়। অনেক সময় সুদের বিনিময়ে স্থানীয় মহাজন বা দালালের কাছ থেকে স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ করা হয়। আবার ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ করা হয়। দীর্ঘমেয়াদে অর্থায়ন প্রয়োজন হলে ব্যাংক, এনজিও অথবা সম্পত্তি বিক্রয় করে অর্থায়ন করা হয়ে থাকে। এভাবে ক প্রতিষ্ঠানটি তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। এবার দেখো, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটি ঝুঁকি কম বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। তো আগে আমরা দেখি, বলা হয়েছে উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে খ প্রতিষ্ঠানটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। এটার ঝুঁকি কম বলে মনে হয়, কারণ এক মালিকানা ব্যবসায় ঝুঁকি সম্পূর্ণটা নিজের উপর বর্তায় এবং অংশীদারি ব্যবসায় যে ক্ষতিটা হয় বা ঝুঁকিটা হয় সেটা ভাগাভাগি করে অংশীদার হিসেবে বর্তায়। ঠিক আছে, দেখো, সাধারণত এক মালিকানা ব্যবসায় ঝুঁকির আশঙ্কা অন্যান্য ব্যবসায়ের চেয়ে বেশি থাকে। এ কারণে এ ধরনের প্রতিষ্ঠানের মালিক নিজেই মুনাফা ক্ষতি বহন করেন। অন্যদিকে অংশীদারি ব্যবসায়ের মুনাফা বা ক্ষতি অংশীদারের মধ্যে ভাগ করা হয়, ফলে ঝুঁকির আশঙ্কা কম থাকে। দেখো, উদ্দীপকে ক প্রতিষ্ঠানটির মুনাফা বা ক্ষতির দাবিদার মালিক একাই, যেটা আমি বললাম এক মালিকানার ক্ষেত্রে। এছাড়া প্রতিষ্ঠানটি একটি মাত্র পণ্যের ব্যবসা করে, তাই ক প্রতিষ্ঠানটি মালিককে ব্যবসার সব ঝুঁকি একাই বহন করতে হয়, অর্থাৎ এটি একটি এক মালিকানা ব্যবসায়ী। অপরদিকে খ প্রতিষ্ঠানটি মালিকের সংখ্যা একাধিক, তাই লোকসান হলে তা সকল মালিকের মধ্যে বণ্টিত হয়, এটি একটি অংশীদারি ব্যবসা। এছাড়া প্রতিষ্ঠানটির একাধিক পণ্যের ব্যবসা করে, তাই ঝুঁকির মাত্রা ক প্রতিষ্ঠানের তুলনায় কম। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসায়ের ঝুঁকি বর্ধিত হয়, এতে ঝুঁকি কমে যায়। উদ্দীপকে ক প্রতিষ্ঠানটি পণ্য বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেনি, মানে একাধিক পণ্য যে ব্যবসা করতে হয় সেটা করেনি। প্রতিষ্ঠানের পণ্য শুধু মিনিপ্যাক শ্যাম্পু, কোনো কারণেই তার এই পণ্যের চাহিদা কমে গেলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে খ প্রতিষ্ঠানের বৈচিত্র্যপূর্ণ পণ্য, ঠিক আছে, খ প্রতিষ্ঠানের যে পণ্য সেটা হলো বৈচিত্র্যপূর্ণ। এই প্রতিষ্ঠানটি বোতলজাতকরণ শ্যাম্পু, মিনিপ্যাক শ্যাম্পু ও হার্বাল শ্যাম্পু বিক্রি করেন। দেখো, একাধিক কিন্তু প্রোডাক্ট। এক্ষেত্রে একটি পণ্যের বিক্রির পরিমাণ কমে গেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে প্রতিষ্ঠানটির ক্ষয় পুষিয়ে নেওয়া যাবে। তাই বলা যায় খ প্রতিষ্ঠানটি ক প্রতিষ্ঠানের তুলনায় কম ঝুঁকিপূর্ণ।
সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এই দুইটা প্রশ্নের যে উত্তর ছিল, অনেকে আমার কাছে জানতে চেয়েছিল স্যার আমাদের এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দেন, খুব ভালো হয়, খুবই উপকৃত হয়। আমি অনেক খুঁজে তোমাদের দুইটা প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছি। তো আজকে আমি তোমাদের দুইটা প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দিলাম, সবাই সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? আমরা এর পরবর্তী অধ্যায়টা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।